Decline Communications Private Limited. আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভা দখলদারিতে আজকেও আমরা যে রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভা যেহেতু চলছে এবং আর মাত্র দুটো দিন, তারপরেই দুটো দিন পরেই একদম পঞ্চম দফার নির্বাচন, সেটা কোন দিকে যাচ্ছে এটাও নিয়েও আলোচনার মধ্যে আমরা রাখবো। এবং এই যে প্রতিনিয়ত এই সামনে যে নির্বাচনকে নিয়ে, লোকসভা নির্বাচনকে নিয়ে যে রাজনৈতিক তরজা যেভাবে চলছে আর কি, এক কথায় বলতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে একদম মানে হাই ভোল্টেজ যে প্রচারের জায়গা থেকে এবং হেভিওয়েট নেতারা তারা তাদের জায়গা থেকে কোনো রকম কোনো খামতি রাখছেন না এই নির্বাচনকে একদম মানে তার প্রচারের ক্ষেত্রে। এবং শুধু তাই এই জায়গায় নয়, আজকে আমরা দেখলাম যে তমলুকে একদিকে যেমন দেব তার দীপক অধিকারী রূপে দেব, সে তার প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেব দুজনাতে একই গাড়িতে করে পথসভা করলেন, রোড র্যালি বেরোলো। অপরদিকে খড়গপুরে জুনমালিয়াকে সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা বিষয়, এই বিষয়গুলো তো থাকবেই, আলোচনার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আমরা, কিন্তু এই আলোচনা করতে একজন সঙ্গীর নিশ্চয়ই দরকার হয়। ঠিক আজকেও আমার সঙ্গী বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। পণ্ডিতদা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে হাই ভোল্টেজ প্রচার চলছে রাজনৈতিক দলগুলির, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং বামপন্থী যে সংগঠন যারা দল আছে সিপিআইএম, তারাও তাদের মতন করে প্রচার করছেন। আজকে দেখা গেল মীনাক্ষী তার প্রচারের মানে একদম এক কথায় তিনি যে ঝাড়গ্রামের উপর দিয়ে আর কি যেভাবে প্রচার করলেন, তো তাতে আমি যদি একদম তার জায়গা থেকে শুরু করি, এবং তিনি একদম স্পেসিফিক কিছু মন্তব্য করেছেন। তিনি বলছেন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেল, সরকারি স্কুলগুলো বন্ধ হলো এবং মানে একদম ব্যক্তিগতভাবে মদের কারখানা তৈরি হলো। মানে মানুষের যেটা প্রাপ্য যে শিক্ষার যে জায়গাটা, সেটা একদম কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটাও তার বক্তব্যের মধ্যে ছিল। এবং তার সঙ্গে সে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও বলে, তার সঙ্গে রাজ্য সরকারের যে পরিস্থিতি, রাজ্য সরকার কোথায় কি নিয়ে যাচ্ছে এবং মানুষকে কি বলছে, সেটাও তার বক্তব্যের মধ্যে উঠে আসে। কিন্তু পণ্ডিত, আমি আজকে যেটা নিয়ে শুরু করতে চাইছি তোমার কাছে, সেটা হচ্ছে যে আজকে একটি অনুষ্ঠানে গিয়ে পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার চটিটি ছিঁড়ে যায়, এবং চটিটি ছিঁড়ে যাওয়ার পর সেই চটিটিকে তিনি ওইখানেই একটা সেফটি পিন লাগাতে যায় এবং সেই সেফটি পিন তার হাতে ফোড়া যায়। সেই সেফটি পিন ফোড়ার তোয়াক্কা না করে তিনি আবার মঞ্চে ওঠেন এবং তার বক্তব্য রাখেন, এবং এই সেফটি পিনটা একটা ইস্যু হয়ে গেল রাজনীতির। মানে আজকে আমরা যা দেখছি আর কি, কোনো কিছুই বাদ যাচ্ছে না রাজনৈতিকভাবে ইস্যু করার ক্ষেত্রে। মানে এই যে সেফটি পিন, সেটাও ইস্যু হতে পারে, এটা আজকের প্রচার না দেখলে মানুষ বুঝতে পারবে না। আমরা ইতিপূর্বেও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে তিনি মানে এমন একটু অন্যরকম কিছু করেন, যেটা সাধারণত সাংবাদিক থেকে সাধারণ মানুষের একটা আকর্ষণের বস্তু হয়ে যায়। এবং সবসময়ই দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর, আমরা জানি যে 2021-এর বিধানসভা নির্বাচনের কথা, সেখানে তার পায়ে কোনোভাবে চোট লাগার পরে দীর্ঘদিন তিনি সেই প্লাস্টার করা অবস্থাতেই তিনি খেলা হবে এই ধরনের স্লোগান দিয়ে হুইলচেয়ারে গোটা নির্বাচন পেরিয়ে গেছিল, এবং হুইলচেয়ারে বসে বসেই তিনি বল ইত্যাদি তিনি হাতে ছুঁড়েছেন, খেলা হবে ইত্যাদি বলে।
এখন অবশ্য আশ্চর্যজনকভাবে এই নির্বাচনে কিন্তু সেই খেলা হবে সেই স্লোগানটার কিন্তু আর কোথাও আমরা শুনতে পাচ্ছি না। উনি যখন যে মঞ্চে থেকে উনি ওনার বক্তব্য রাখছেন, কিন্তু সেই জায়গাতে একটা শেষ জায়গাতে খেলা হবে এটা উনি রাখছেন। হ্যাঁ, কিন্তু আগে যেরকম ভাবে ছিল যে মানে সরাসরি বল হাতে খেলা হবে ইত্যাদি যেভাবে ছিল, সেটা অনেকটাই এখন সেই বলটা অবশ্য নেই আর। কিন্তু আরেকটা কথা যে সেখানে আমরা এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি, এবং শেষ ঘটনা যেটা যে তার হঠাৎ দেখা গেছে কপালে একটা কোনো ক্ষত এবং সেখান থেকে রক্ত পড়ছে, এবং সেটা আমরা দেখতে পেলাম যে ফেসবুকে সঙ্গে সঙ্গে সেই ছবিটা চলে এলো এবং গোটা দেশের সামনে চলে এলো সেই রক্তাক্ত ছবিটা। পরবর্তী ক্ষেত্রে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তিনি দীর্ঘদিন ছিলেন। পরে সেই অবস্থাতেও তিনি তার দায়িত্ব কর্তব্য সবই করেছেন, এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার যে এই যে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা, সেটাকে ঘিরে কিন্তু বিরোধীরা একটা কটাক্ষ করতে ছাড়ছে না। এটা সম্পূর্ণভাবে তার এবং বিরোধীদের ব্যাপার, আমাদের সেখানে বলার কিছুই নেই। কিন্তু আজকে সেটা দেখা গেল সেটা একেবারেই সব কিছুকে ছাপিয়ে গেল। সেটা হচ্ছে যে একটা হাওয়াই চটি সেটা ছিঁড়ে যেতেই পারে, ছিঁড়ে গেল, এবং সেটা সেফটি পিন দিয়ে তিনি আটকাতে চাইলেন। যে এটা কিভাবে তিনি করলেন, হয়তো একেবারে নিজেকে একেবারে সাধারণ স্তরে নামিয়ে আসার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু বিরোধীরা কিন্তু ফের এটাকেই আবার ইস্যু করতে ছাড়ছে না। তারা একদিকে বলছে যে একদিকে হেলিকপ্টারে চেপে আসা, আবার অন্যদিকে হাওয়াই চটিতে সেফটি পিন লাগানো, এই দুটো দৃশ্য পাশাপাশি এই কোনো একেবারেই মনে হচ্ছে যে একটা আশ্চর্যজনক ঘটনা। যেভাবেই হোক, আমি রাজনীতিটা বিশেষ করে এই ভোটের যখন থেকে আমাদের প্রচার শুরু হয়েছে তখন থেকেই রাজনীতিটাতে কিন্তু আমাদের মানে সরগরম আছে বলা যায়। এই রাজ্য সবসময় বিরোধী এবং শাসক দল মূলত তাদের যে সরাসরি তাদের যে কটাক্ষ এবং পাল্টা কটাক্ষ, তাতেই কিন্তু রাজনীতিটা রীতিমতো সরগরম হয়ে গেছে এই রাজ্যে। একটা জিনিস আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে যে যেভাবে নির্বাচন সারা দেশ জুড়ে হচ্ছে, কিন্তু আমাদের এই রাজ্যের নির্বাচনটা সেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের মনে হচ্ছে যে মানে সব কিছু কাজকর্ম ছেড়ে এই নির্বাচনের যে হাওয়া, নির্বাচনের যে মানে নির্বাচনী প্রচার, সেটা মনে হচ্ছে যে সর্বক্ষণ সেই প্রচারের সঙ্গেই সাধারণ মানুষ এবং শাসক এবং বিরোধী দল তারা প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রচারের এই যে একটা যে প্রচারে সামিল হয়ে যাচ্ছেন, এটাতে কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে মানে বিরোধী দল এবং শাসক দলের এই যে বিভিন্ন ধরনের নিজেদের চাপানুতরের মধ্যে দিয়ে প্রচারটা চলছে, ফলে আমাদের রাজ্যের মানুষ তাদের কাছে এটা খুব সহজ ব্যাপার হলেও অন্যান্য রাজ্যের কাছে কিন্তু তাদের এটা একটা মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার যে একটা নির্বাচনকে ঘিরে কত রকমের তার কত রঙ হতে পারে। একদম একদম এটা ঠিকই। তো যেভাবেই হোক, আমি সবই হলো, কিন্তু যদি গতকাল যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি গতকাল এবং গত পরশু এই দুদিনে তিনি যে ধরনের
বিপরীতমুখী যে ধরনের দুটো বক্তব্য আনলেন, সেটা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতি কিন্তু ফের সরগরম হয়। একদম 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 খুব খুব একদম মানে সঠিক জায়গা যেটা, সেটা হচ্ছে যে কনফিউজ হচ্ছে রাজনৈতিক দলগুলো পর্যন্ত। এই যে বক্তব্য যে আমি দলের সঙ্গে, জোটের সঙ্গে আছি এবং আমি প্রথমে বাইরে থেকে সহযোগিতা করব, নেতৃত্ব দেব, তো এটা যেমন এই আলোচনাতে আসবো, কিন্তু আমি তোমার কাছ থেকে এই আলোচনার মধ্যে যাওয়ার আগে একটা বিষয়, যে বিষয়টা আমি মানে আমাকে ঢোকাতেই হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকদিন পর মুখ্যমন্ত্রীর মুখে ছত্রধর মাহাতোর নাম শোনা গেল এবং জঙ্গলমহলে গিয়ে তারপরে তিনি ছত্রধর মাহাতোকে নিয়ে আলোচনা করা বা তার প্রসঙ্গ তোলা, মানে জঙ্গলমহলে তিনি কি করেছিলেন না করেছিলেন সেটা আবার নতুন করে ঝালানো, এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, ছত্রধর মাহাতোর নামটা এসেছিল প্রথমে যে বঞ্চিত জনগণের নামটা এসেছিল প্রথমে হচ্ছে যে বঞ্চিত জনগণের কমিটি বা এই ধরনের একটা নাম থেকে এসেছিল। সেখানে ছত্রধর মাহাতো তখন জঙ্গলমহলকে সংগঠিত করছিলেন মূলত বাম সরকারের বিরুদ্ধে। এবং এটা মনে থাকতে পারে যে এক সময়ে শিল্পমন্ত্রী ছিলেন তৎকালীন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী রামবিলাস পাসওয়ান, তিনি এবং আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য, তারা জঙ্গলমহলে যাচ্ছিলেন একটা শিল্পে উদ্বোধন করে, তারা সেই কাজের শিলান্যাস করে তারা ফেরার সময়ে সেখানে মুখ্যমন্ত্রীর গাড়ির আগের গাড়ি, সেটাতে সন্ত্রাসবাদী কার্যকলাপে গাড়ি ব্লাস্ট হয়, সে দুজনের সম্ভবত মৃত্যুও হয়। এবং পরবর্তী ক্ষেত্রে সেটা বোঝা যায় যে সেখানে জঙ্গলমহলে যারা মাওবাদী, এটা তাদের কার্যকলাপ এবং তাদের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি উড়িয়ে দেওয়া, যদিও সেটা কোনোভাবে করে উঠতে পারেনি, তার আগের গাড়িতে বিস্ফোরণটা হয়। তারপরে পুলিশ যেটা করেছিল সেটা হচ্ছে যে এই গাড়িতে যারা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল তাদেরকে পুলিশ অবশ্যই তাদের সেই অপরাধীদেরকে তাদের গ্রেপ্তার করার জন্য তারা অভিযান চালাচ্ছিল। এবং সেই অভিযানে একটি স্কুলের বাচ্চা ছেলে সেও ছিল। সেটা নিয়ে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন সেটা নিয়ে প্রচুর একটা প্রতিবাদ বা ইত্যাদি দেখা গেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন, তারপর থেকেই দেখা যায় যে সেখানে কিষাণজি নামে সেই মাওবাদী নেতা, তার সমস্ত কার্যকলাপ এবং একদিকে এবং অন্যদিকে জনসাধারণের কমিটি, তার নেতৃত্ব ছিল এই ছত্রধর মাহাতোর হাতে, যারা তখন জঙ্গলমহলকে একত্রিত করার চেষ্টা করছেন এবং জঙ্গলমহলের প্রচুর প্রভাব ছিল তাদের। সেই ছত্রধর মাহাতোর সঙ্গে তখনও বাম আমলে 2011-র আগে 2009-10 তখন কিন্তু এই ছত্রধর মাহাতোর সঙ্গে তার কার্যকলাপে তার সঙ্গে তাকে উৎসাহ দিতে এবং তার কার্যকলাপে সমর্থন জানাতে সেখানে কিন্তু মাঝে মধ্যেই সেখানে এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, একসময় আমরা দেখেছি কৌশিক সেন অভিনেতা, দেখেছি অপর্ণা সেন অভিনেতা, এরা নিয়মিত ছত্রধর মাহাতোর সঙ্গে যোগাযোগ করতেন এবং নিয়মিত সেখানে বৈঠক করতেন। এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনেকবার দেখা করেছেন। এবং তারপর থেকে ছত্রধর মাহাতো তিনি জনসাধারণের কমিটির নেতা হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তিনি কিন্তু আদিবাসীদের একত্রিত করার চেষ্টা করছিলেন। এবং খুব পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছত্রধর মাহাতোর এই যতগুলো যে এই কার্যকলাপ সেটাকে সমর্থন জানিয়ে তাকে তার দিকে আনার, তার সমর্থনে
আনার চেষ্টা করেছেন এবং ছত্রধর মাহাতোকে তিনি পরবর্তী ক্ষেত্রে, কিন্তু সমস্যা হলো যে ছত্রধর মাহাতোর নাম একসময় জড়িয়ে যায় জ্ঞানেশ্বরী ট্রেন ব্লাস্টের সঙ্গে। সেই দীর্ঘদিন এনআইএ তারকে মানে মামলা করে তাকে সে মানে এনআইএর যে চার্জশিট তাতে নাম ছিল, তবুও পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তারপরেও ছত্রধর মাহাতো বিভিন্নভাবে শাসক দলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে এবং তিনি বিভিন্ন পদও পান এলাকায়। সেই ছত্রধর মাহাতোকে যখনই মুখ্যমন্ত্রী তিনি একটা পদ দিয়ে সেখানে জঙ্গলমহলে তিনি সম্ভবত জঙ্গলমহলের যে কমিটি, সেই কমিটির নেতা পদ দেন, সম্পাদক বা এই ধরনের কিছু। কিন্তু এনআইএ পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড থেকে এসে তার সেই জ্ঞানেশ্বরী মামলা এবং অন্য কোনো মামলাতে তাকে ধরে জঙ্গলমহলে নিয়ে যায়। না, এবার তুমি আমাকে একটা জায়গা বলো যে এই যে ছত্রধর মাহাতোরকে আবার নতুন করে তার প্রজেক্ট করা বা তার নাম নেওয়া জঙ্গলমহলে গিয়ে পড়ে, তাহলে কি আবার নতুন করে যাতে জঙ্গলমহলের দিকে যে অবস্থা জঙ্গলমহলের তৈরি হয়েছিল, একসময় এটা একটা ইয়ের মধ্যে ছিল যে পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে, তো সেই জঙ্গলমহলও কিন্তু একটা সময় মুখ ফিরিয়ে নিয়েছিল রাজ্য সরকারের কাছ থেকে। আবার কি সেই জঙ্গলমহলকে আবার নিজেদের দিকে ফিরিয়ে আনার জন্য ছত্রধর মাহাতোর নাম প্রয়োজন হয়ে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। এবং তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ছত্রধর মাহাতোকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং এটা বিজেপিরই ষড়যন্ত্র, এবং খুব স্বাভাবিকভাবেই তিনি ঘুরিয়ে ফিরিয়ে অত্যন্ত কৌশলগতভাবে তিনি বিজেপির নামটা নিয়ে এলেন আবার। কিন্তু জঙ্গলমহলের এটা ঘটনা তুমি যেটা বললে যে ছত্রধর মাহাতোর নাম ব্যবহার করে ছত্রধর মাহাতোর যে প্রভাব ছিল সেই প্রভাবকে ব্যবহার করে তিনি আবার জঙ্গলমহলকে সংগঠিত করতে চাইলেন এবং জঙ্গলমহলের সমর্থনে আবার তার প্রভাব বিস্তার করতে চাইলেন এবং তার প্রার্থীদের জিতিয়ে আনতে চাইলেন জঙ্গলমহল থেকে। কিন্তু আদতে তিনি প্রথমে এসেই যেভাবে জঙ্গলমহল হাসছে বলে তিনি যেভাবে প্রচার করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে, ব্যাপক, এবং এখনও কিন্তু সেই প্রভাবটা কিন্তু দূর করা সম্ভব হয়নি। ফলে এক সময়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুবই ঘন ঘন জঙ্গলমহলে যেতেন, জঙ্গলমহলে তিনি জনসভা করতেন, কর্মী সভা করতেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণেই হোক আমরা দেখেছি যে দীর্ঘদিন তিনি জঙ্গলমহলে কিন্তু যাননি। কিন্তু জঙ্গলমহল যে হাসছে না সেটা সম্ভবত তিনি এবং তার দল সেটা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছে এবং বিগত 19-এর লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু জঙ্গলমহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করতে পেরেছিল। ফলে এখন সেই জঙ্গলমহলকে পুনরুদ্ধার করতে তার এখন একমাত্র হাতিয়ার এখন ছত্রধর মাহাতো নাম নেওয়া এবং সেখানেই তার চটি ছিঁড়ে যাওয়া এবং সেখানে সেফটি পিন লাগানোর চেষ্টা, হাতে ফুটে যাওয়া ইত্যাদি যে ঘটনাগুলো, এটা কি যে একটা নির্বাচন আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ঘটনাবহুল দিনগুলো, মানে প্রত্যেকটা দিনই প্রায় কোনো না কোনো ঘটনাবহুল দিন, সেটা একটা ঘটনা এবং সাধারণ মানুষ আমরা তারা দেখি যে কখনো তিনি, তবে হয়তো মুখ্যমন্ত্রী হয়েও তিনি অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে তার চটিতে এই সেফটি পিন লাগানোর চেষ্টা করলেন। হয়তো এটাও একটা সাধারণ মানুষের মনে একটা হয়তো প্রভাব পড়তে পারে। কিন্তু তুমি যেটা যে বিষয়টা নিয়ে আলোচনার জায়গাতে আসছিলে আর কি, আমি তোমাকে মাঝখানে কাটলাম, সেটা হচ্ছে যে এই যে আমি জোটের সঙ্গে আছি
এবং দরকার পড়লে প্রয়োজন পড়লে আমি বাইরে থেকে নেতৃত্ব দেব, এটা কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? জোট তো তাদের মতন করে এক একজন এক এক রকমের কথা বলছে জোটের। আমি তো একটা জায়গায় দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কে প্রধানমন্ত্রী হবে, মানে ডেলি এক একজন প্রধানমন্ত্রীও হতে পারে, এমন ভাবে পরিস্থিতি তৈরি হয়ে আছে এখন। এটাও খুব বাস্তব কথা, অস্বীকার করার কিছু নেই যে প্রধানমন্ত্রী হওয়ার মুখ কে আছে জোটের দিক দিয়ে, কারণ সবাই চাইবে যে তার জায়গা থেকে তার ক্ষমতা। আমি এটা নিয়ে বলতে পারি, এক সময়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি যে প্রধানমন্ত্রী, ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন এবং সারা দেশে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন, এমন প্রচারটা সবাই মিলে করেছেন এবং এখনো করছেন। তোমার মনে থাকতে পারে যে অমর্ত্য সেন, উনি ওনার সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি সংক্রান্ত ব্যাপারে কোনো একটা বিবাদ হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে তিনি যে সামনের জমি ব্যবহার করেন সেই জমি তিনি অতিরিক্ত জমি ব্যবহার করছেন, এই জমিটা তাকে ছেড়ে দিতে হবে ইত্যাদি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তার একটা তিনি বিবাদে জড়িয়ে পড়েন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরে গিয়ে অমর্ত্য সেনকে তিনি সব রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তার আগে অমর্ত্য সেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে বিবৃতি দিয়েছিলেন। সুতরাং বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকেই তাকে প্রধানমন্ত্রী ইত্যাদি দেখতে করেছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ইন্ডি জোট যিনি উনি দাবি করেছেন, মমতা দাবি করেছেন যে ইন্ডি জোট ওনারই তৈরি। হ্যাঁ, একদম একদম। উনি ওনার এটা যেটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে উনি নামকরণ করেছিলেন, উনি সব জায়গাতেই বলছেন আমি নামকরণ করেছিলাম, যে উনি ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন কিন্তু ওটা ইন্ডি জোটে এসে দাঁড়িয়েছে। উনি করেছিলেন ইন্ডিয়া জোট, একদম, কিন্তু সেটা কি করে এখন ইন্ডি হয়ে গেল সেটা অবশ্য আমাদের জানা নেই, কিন্তু সাধারণত ইন্ডি নামেই দেখা যাচ্ছে সমস্ত জায়গায়। এখন ইন্ডি যেহেতু মানে ইন্ডিয়াকে করা যাচ্ছে না বলে, যেটা দেশের নাম হয়ে আসছে বলে, ওখান থেকে ওটাকে লাস্টের এটাকে একটা ছোট হয়েছে। যাই হোক, তো সেখানে উনি বলেছেন যে সমস্ত কিছু আমারই করা, সুতরাং আমার যখন মনে হবে জোটে যাওয়া তখন আমি জোটে যাব। তার আগে উনি সরাসরি বলে এসছেন যে এখানে জোট নয়, কংগ্রেস যেহেতু সিপিএম এর সঙ্গে আছে এবং কংগ্রেসকে উনি 2টি আসন দিতে চেয়েছিলেন। কংগ্রেস বদলে 4টি আসন চেয়েছিল, 5টি আসন চেয়েছিল, উনি সেই 5টি আসন দিতে রাজি হননি। উনি 2টি আসন দিতে চেয়েছেন এবং বদলে তিনি মেঘালয় এবং আসামে একটি করে আসন চেয়েছিলেন। তো সেখানে সেটা নিয়ে অবশ্যই প্রদেশ নেতৃত্বের সঙ্গে তার বনিবনা হয়নি, ফলে কংগ্রেস তার রাজি হয়নি। বিশেষ করে অধীর চৌধুরী তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, তিনি সবথেকে বড় সমালোচক এবং এই ঘটনাতেও জোটের শরিক যখন কথা হচ্ছিল তখনও তিনি কিন্তু সরাসরি প্রদেশ তার হাইকমান্ডকে জানিয়ে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু এই রাজ্যে কিন্তু জোট করা সম্ভব নয়। ফলে তিনি সেই জোটটা হয়নি এবং কংগ্রেস এবং সিপিএম তাদের নিজেদের ক্ষমতায় যেখানে পারছে সেখানে লড়াই করছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সেখানে যে কথা উনি বারবার বলছিলেন যে এই রাজ্যে কোনো জোট নেই, এই রাজ্যে ইন্ডি জোট নেই। ইন্ডি জোট প্রয়োজনে যখন নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি ইন্ডি জোট একটা ভালো রকমের আসন যদি পায় তাহলে সেখানে ইন্ডি জোটকে সমর্থন তিনি দিতে পারেন, কিন্তু সেটা বাইরে থেকে সমর্থন, এবং সে বাইরে থেকে তিনি শুধু সমর্থন নয়, বাইরে থেকে তিনি নেতৃত্ব দেবেন। কিন্তু
আমাদের আমি এটা বুঝতে পারছি না, মানে আমারও শুধু নয়, সকলের দেশে সকলেই একটুখানি বিভ্রান্ত যে বাইরে থেকে তো সমর্থন দেওয়া যায়, কিন্তু বাইরে থেকে নেতৃত্ব কিভাবে দেওয়া যায় সরকারে না গিয়ে অথবা ইন্ডি জোটে না গিয়ে, এটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা এই সংশয়টা কিন্তু লয়েই যাচ্ছে সাধারণ মানুষের মনে এবং গোটা রাজ্যেই রয়ে যাচ্ছে। এবং একটা কথা কিন্তু এদিকে তুমি দেখবে যে ইন্ডি জোটের যে বিভিন্ন তাদের মধ্যে যে অংশীদার, তাদের মধ্যে একটা কেমন একটা বিভ্রান্তিজনক রয়েছে। যেমন কেরালাতে কিন্তু সেখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস একমাত্র, অথচ তারা ইন্ডি জোটে রয়েছে সিপিএম। এবং আমি তোমাকে এই জায়গাটাতে আসছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো বলছে যে আমরা প্রয়োজনে বাইরে থেকে নেতৃত্ব দেব এবং জোটের সঙ্গে আছি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যেটা হচ্ছে যে যখন কেজরিওয়ালের বিরুদ্ধে যখন অ্যারেস্ট হলো, তখন যে ধর্ণা মঞ্চ তৈরি হয়েছিল রামলীলা ময়দানে, সেখানেও কিন্তু দুজন প্রতিনিধিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে পাঠানো হয়েছিল এবং তারাও সেখানে গিয়ে বলেছিল হ্যাঁ আমরা জোটের সঙ্গে আছি। কিন্তু একাই চলারও একদিক দিয়ে নীতি মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে আমরা এককভাবে লড়াই করছি, এবং সেটা দেখাও যাচ্ছে যে একক লড়াইয়ের মধ্যে দিয়ে আছে এই রাজ্যে। এবং সব থেকে বড় জায়গা যেটা সেটা এখানে বলা হচ্ছে যেহেতু কংগ্রেস এবং সিপিএম জোট করেছে, সিপিএম এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে যদি সিপিএম এর সঙ্গে যদি না থাকে কেন্দ্রীয় যে ইন্ডি জোট, সেই জোটে তো সিপিএম আছে, একদমই আছে। তাহলে সেই জোটটা তুমি কি করে মেনে নেবে? সেই জোটে তাহলে কি প্রথম যে দুটি ব্যাঙ্গালোর এবং পাটনাতে যে তাদের ইন্ডি জোটের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তো সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই উপস্থিত ছিল একদম সেই জোটে। ফলে সেখানে তো কোনো বিরোধ দেখা যায়নি। এবং এখনও সিপিএম এর নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট আশাবাদী। তারা কিন্তু বলে আসছেন যে না, ইন্ডি জোট সরকার গঠন করবে, 315টা আসন পাবে ইত্যাদি। কিন্তু সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি তিনি কিন্তু এখনো পর্যন্ত সিপিএম এর বা কংগ্রেসের সঙ্গে যে তিনি ইন্ডি জোটে আছেন, এটা নিয়ে কখনো মানে এতটাই বিভ্রান্তিকর বলছেন, কখনো বলছেন যে এই রাজ্যে কোনো জোট হয়নি, জোট নেই, তার একক শক্তিতে তিনি লড়াই করবেন। তারপরে তিনি বললেন যে না, বাইরে থেকে নেতৃত্ব দেবেন। তৃতীয় দিন তিনি বললেন যে না, তিনি জোটে আছেন এবং জোটেই থাকবেন। ফলে গোটা ব্যাপারটার মধ্যে এক স্বচ্ছতা কিছু নেই এবং সাধারণ মানুষ তারা খুব বিভ্রান্ত হচ্ছে। মানে এক কথায় তুমি এটা বলতে পারো না যে ভোট যার যার আর ক্ষমতায়ন আমার? না, একদম মানে ক্ষমতা যদি আসে সেটা আমার জন্য থাকলো, আর ভোট যার যার নিজের নিজের ভাগ করে নাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইন্ডি জোট বলছে যে তারা 315টা আসন পাবে ইত্যাদি। কেজরিওয়াল তিনি মূলত গতকাল তিনি এবং তিনি এবং অখিলেশ যাদব তারা সাংবাদিক বৈঠক করেছেন লখনৌতে। সেখানে করে তিনি দাবি করেছেন যে তারা 300-র বেশি পাবেন এবং তারা সরকার গঠন করবেন, এবং সরকার গঠন করার পরে তারা গণতন্ত্র রক্ষার যে লড়াই, সেই লড়াইটা তারা লড়বেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলেছেন। আমি আমার এতদিনকার অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে বিভিন্ন জায়গাতে ইন্ডি জোট মানে কখনো কখনো তারা এক হচ্ছেন, কখনো কখনো তারা বলছেন আমরা জোট আছি, কখনো বলছেন আমরা মানে এই রাজ্যে জোট নেই কিন্তু জাতীয় স্তরে জোট আছে, এই ধরনের কথা তারা বলছে। যেমন কেরালাতে জোট নেই কিন্তু বলছেন জাতীয় স্তরে আমরা সিপিএম এর সঙ্গে আছি। এবং আমরা বিভিন্ন সময়ে এমনকি আমরা এই স্টুডিওতে যখন বিভিন্ন সময় যখন
বাম নেতারা এসেছেন, বিশেষ করে সিপিএম নেতারা, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কঠিন সমালোচক এবং আপনারা কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে মমতার সঙ্গে আপনারা জোট করতে রাজি হননি, এবং প্রথম থেকেই আপনারা এবং আপনাদের যে সাধারণ কর্মী সমর্থক তারা পরিষ্কার জানিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা জোট করবেন না, অথচ আপনারা বলছেন যে ইন্ডি জোট হচ্ছে এবং ইন্ডি জোটে 300 বেশি আসন পেরিয়ে যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভাতে তিনি বলছেন যে এনডিএ 200 আসনও পেরোতে পারবে না, কখনো বলছেন যে 190টা আসন পাবে। আমি জানি না এই যে সংখ্যা তত্ত্ব এরা কি করে পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, তাহলে মানে এটা তো একটা সম্ভাবনার কথা, কিন্তু তারা একেবারে নির্দিষ্টভাবে বলে যাচ্ছেন যে সেখানে সম্ভাবনার কোনো কথা নেই, নির্দিষ্টভাবে বলে যাচ্ছেন যে না। দেখো, এটা পণ্ডিতা একটা কথা যদি বলাই যেত যে এটাও মানে রক্তচাপ বৃদ্ধি করানোর একটা খেলা চলছে, এবং রাজনৈতিকভাবে এই যে প্রচারগুলো চলছে, কেউ কোথাও 400 তো কোথাও 315 বা কেউ বলছে 180 থেকে খুব জোর হলে 190, তো প্রত্যেকের মতন করে করছে আর কি রাজনৈতিক দলগুলো। কিন্তু যে বিষয়টা নিয়ে আবার নতুন করে মাথা চাড়া দিল আজকে যদি বলতে যাই আমি, সেটা হচ্ছে যে সন্দেশখালীকে নিয়ে যেভাবে আজকে মাম্পি দাসকে হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়েছে, এবং এই জামিনের ক্ষেত্রে আদালতকে পর্যন্ত মানে নিম্ন আদালত এবং তার সঙ্গে এক কথায় বলতে গেলে পুলিশ প্রশাসনের উপরেও কিন্তু খুব একটা বাজে প্রভাব পড়েছে। এটা যে ধারাগুলো একজন জামিন নিতে গেছে, জামিনযোগ্য ধারায় তার যা কেস ছিল সেগুলো সব প্রত্যেকটাই জামিনযোগ্য ধারা ছিল। সেই জামিনযোগ্য ধারার উপরে সে যখন কেস সারেন্ডার করতে গেছে, তখন সে ওখানে গিয়ে জানতে পারছে যে তার বিরুদ্ধে 195A ধারাটাও পর্যন্ত লাগানো হয়েছে, এবং এটাকে নিয়ে কিন্তু যদিও এটা লাগে না, এবং এটার জন্য একদম এক কথায় বলতে গেলে রাজ্য পুলিশ প্রশাসন এবং মানে এক কথায় বলতে গেলে এটা একটা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে, এবং এই কেসের তদন্ত মানে এই সমস্ত কিছু তদন্ত একজন এসপিকেই টোটালটাই হ্যান্ডলিং করতে হবে। মানে এটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আর কি। না, আমি এটা দেখেও স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, এই রাজ্যের পুলিশের সমালোচনা প্রত্যেকটা রাজ্যে হয়, পুলিশের কাজকর্মে আমাদের রাজ্যেও হয়েছে, বাম আমলেও হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত তাদের সাধারণ মানুষের যে তারা সেবক, এই সাধারণ মানুষের যে মূলত সাধারণ মানুষের জন্যই যে পুলিশকে রাখা হয়, এবং সেটা কিন্তু পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু সরাসরি ভুলে যাচ্ছে, এবং পুলিশকে যে সবসময় একটা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হয় সেটাও কিন্তু এই রাজ্যের পুলিশ অন্তত বিগত কয়েকটি ঘটনা থেকে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেটা কিন্তু তারা কখনোই করেনি। এবং আজকে সরাসরি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা প্রথমেই একটা জিনিস যেটা দেখা গেছে যে এই সন্দেশখালী নিয়ে তখন এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়নি, তখন ডিজি ছিলেন আমাদের এই রাজ্যের বহু বিতর্কিত রাজীব কুমার। তিনি সন্দেশখালীতে গিয়ে বলেছিলেন যে সন্দেশখালীতে যারা অপরাধ করেছে তাদের পুলিশ গ্রেপ্তার করবে, এবং কিন্তু দেখা গেল কার্যক্ষেত্রে সন্দেশখালী নিয়ে যে মূল যার বিরুদ্ধে অভিযোগ সেই শাহজাহানকে মোটামুটি দেখা গেল যে পুলিশ তাদের নাকি খুঁজে পাচ্ছে না। পরে জানা গেল যে শাহজাহান তার ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালী, যেখানে মোটামুটি সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। সন্দেশখালীর মানুষ তাকে দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে পুলিশের তত্ত্বাবধানে এবং পুলিশের সুন্দর আশ্রয়েই সে রয়ে গেছে। সেই শাহজাহানকে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ধরে
সিবিআই ইডির হাতে দিতে হলো এবং সিবিআইয়ের হাতে দিতে হলো, যেহেতু মামলা এখন ইডির হাতে, সিবিআইয়ের হাতে রয়েছে, সন্দেশখালীর যতগুলো মামলা আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই রাজ্যে আমরা পুলিশকে স্থানীয় তৃণমূল সমর্থকদের হাতে মার খেয়ে আমরা টেবিলের তলায় লুকোতে দেখেছি, ফাইল মাথায় দিয়ে। এছাড়া বিভিন্ন সময়ে আমরা পুলিশের হেনস্থা দেখেছি, বিভিন্ন সময় পুলিশকে আমরা চড় মারতে দেখেছি বিভিন্ন সময়ে। এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে সব সময় প্রশ্ন উঠেছে, বিশেষ করে যদি কখনো নির্বাচন, বিশেষ করে পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন ইত্যাদি নির্বাচন যেগুলো সাধারণত স্থানীয় পুলিশরা করে থাকে, সেই পুলিশদের ওপরে কিন্তু প্রচুর অভিযোগ একদম 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 দেখা যায়। এবং সাধারণ মানুষকে, তার পুলিশ কিন্তু সাধারণ মানুষের কখনোই আস্থাটা অর্জন করতে পারেনি। এবং এখনও দেখা গেল এই মাম্পি দাসের যে মামলা, সেটা নিয়ে এর আগে পঞ্চায়েত ভোট নিয়েও পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। সুতরাং একটা জিনিস যেটা দেখার, যে আজকে মাম্পি দাসের ঘটনাটা এমনই একটা ঘটনা যে এটা পুলিশের, এই রাজ্যে পুলিশের যে চরিত্রটা, এই চরিত্রটাকে কিন্তু সার্বিকভাবে কিন্তু সে একেবারে মানুষের সামনে এনে দিল। এই জন্য যে পুলিশ যে মাম্পি দাসের বিরুদ্ধে যা অভিযোগ ছিল, মাম্পি দাস তিনি কিন্তু থানায় গেলেন, তিনি তো পালিয়েছিলেন না, তিনি থানায় গেলেন, তিনি থানা থেকে বেল পাবেন, বেলেবেল, যেহেতু থানা থেকে বিভিন্ন মামলা আছে, যে ধারাগুলো ছিল সেগুলো সাধারণত থানা থেকে বেল হয়ে যায়। তিনি বেল নিতে গিয়ে উল্টে তাকে আবার পাঠিয়ে দেওয়া হলো হাজতে, 7 দিনের হাজতে পাঠিয়ে দিল বসিরহাটের এক কোনো হাকিম। তো হাইকোর্ট সেই হাকিমেরও তীব্র সমালোচনা করেছে, বলছে কিসের ভিত্তিতে এটাকে পাঠানো হলো। এবং সব থেকে বড় কথা 195A ধারা, সেই ধারা যদি লাগু করতে হয় তার মধ্যে সংবিধানের আবার সেটা নিয়ম অনুযায়ী লাগু করতে হবে। এটা কোনোভাবেই এটা তখন যা তোমার যে অভিযোগ যখন ছিল না, পরবর্তী ক্ষেত্রে যখন আমি বেল নিতে যাব তখন সে নতুন করে সেই ধারা লাগু করা যায় না, কিন্তু সেটাই হয়েছে সেই ক্ষেত্রে। এবং পুলিশ যে কাজ করছে, পুলিশ যে শাসক দল ছাড়া অন্য কারোর বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ করছে, এই কথাটা বারবার কিন্তু আদালত বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইতিপূর্বেও পুলিশের বহু কাজের কিন্তু সেখানে সমালোচনা করেছে আদালত। এবং পুলিশ এই বিশেষ করে সন্দেশখালীর যে ঘটনা, এই ঘটনাতে মাম্পি দাসের জামিন হওয়ার পরে এটা কিন্তু একটা খুব বড়, শাসক দলের পক্ষে এটা একটা খুব বড় ধরনের তোমার ধাক্কা খাওয়া এক কথায়, হ্যাঁ বড় ধরনের একটা ধাক্কা তো বটেই একদম। হ্যাঁ, এবং বড় ধরনের মানে মানে এতটাই সাধারণ মানুষের কাছে এই ধরনের ঘটনা যে মানে যে পুলিশ ঘটাতে পারে এবং সরাসরি শাসক দলকে সমর্থন করে বা শাসক নিরপেক্ষ যে পুলিশ যে কখনোই নয়, এই যে ঘটনাটা পুলিশ ঘটালো তাতে কিন্তু এটা স্পষ্ট হলো যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার উঠছে। ফলে মাম্পি দাস হোক চাই যেই হোক, পুলিশ সেখানে তার কর্তব্যটা ঠিকমতো পালন করেনি। সাধারণ মানুষকে কিন্তু হ্যারাস করা, সাধারণ মানুষকে হয়রান করা কিন্তু পুলিশের কাজ নয়। পুলিশ কিন্তু সবসময়ই জনমুখী কাজ করবে এবং নিয়ম মেনে এবং আইন মেনে, এই জন্যই পুলিশের সৃষ্টি। কিন্তু আমাদের রাজ্যে পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, এবং এছাড়া আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে নানা ধরনের অপকর্মের সঙ্গে পুলিশের নাম জড়িয়ে যাচ্ছে, এটাও আমরা একদম একদম একদম। ফলে বারবার যে কথাটা আমাদের মনে হচ্ছে যে পুলিশের যে এই ধরনের
যে বিভিন্ন ধরনের কাজকর্ম, সেটাতে কিন্তু আখেরে কিন্তু তোমার শাসক দলেরই, তাদেরই কিন্তু যে বারবার তাদের সেখানে একটা অপদস্থ হতে হচ্ছে, এটা কিন্তু একমাত্র পুলিশ। এবং আমি এটা বলি সব্যসাচী, সেটা হচ্ছে যে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, সেই হিসাবে একটা কথা, এটা খুব দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন তারা এই রাজ্যে নির্বাচন করতে এসে প্রথম দিনেই তারা যাকে যাকে সরালো, তার মধ্যে প্রথম সরালো ডিজি রাজীব কুমারকে। এটা একটা রাজ্যের পক্ষে খুব লজ্জাজনক, কারণ হচ্ছে যে রাজ্যের ডিজি তিনি নিরপেক্ষ নন নির্বাচন কমিশন মনে করছে, তাহলে তার অধস্তন যে কর্মচারীরা তারা কি করে নিরপেক্ষ কাজকর্ম করবেন, সেটা তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে বারবার। আমি তোমাকে আরেকটা জায়গায় একটু মানে এটা থেকে একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে আমরা তো এটার নজর আছেই আর কি, এটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে ঘাটালে একটা সভা যখন করছিলেন, সেখানে দাঁড়িয়ে তিনি আজকে আবার বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের সার্ভে অলরেডি চলছে এবং দু বছর মতন সময় লাগবে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমার এটা তোমার কাছে জানার যে বিগত যেদিন থেকে দেব বা দীপক ওখান থেকে প্রার্থী হয়েছে, সেই দিন থেকেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, এবং তার আগে থেকেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহু সময় বহু আলোচনা হয়েছে, কিন্তু এটাকে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কবে করছি এটা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু একটার পর একটা সময় পেরিয়ে আসছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো রকম কোনো সঠিক তথ্য আসেনি বা আসছে না। শুধু একদিকে ঘাটাল যেমন, অন্যদিকে আরামবাগ, ঠিক একই জায়গা। 1-2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কমপ্লিট হয়ে যাবে, এই যে আজকে দাঁড়িয়ে এই বক্তব্য, এবং অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে। এবং এর আগে একদিন দেখলাম যে তিনি বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কাউকে দরকার নেই, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে নিজেরাই করব। আমার জানতে চাওয়া, এটা কি সম্ভব? দেখো, নির্বাচনের মুখে সবকিছু সম্ভব আমাদের দেশে, নির্বাচনটা পেরিয়ে গেলে অনেক কিছুই আর সম্ভব নয়। প্রথমত হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান তো আজকের প্ল্যান নয়, আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে দেব সেখানে আজকে তৃতীয়বারের প্রার্থী হচ্ছেন। প্রথমত হচ্ছে দেব তো এবারে নির্বাচনে তিনি দাঁড়াতেও চাননি, পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণে হোক তার দলের সঙ্গে বৈঠকের পরে বিভিন্ন কথাবার্তার পরে তিনি দাঁড়িয়েছেন। এবারে সমস্যা হচ্ছে যে দেব সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা হলো না কেন, সেটা তো তিনি যেহেতু সেই এলাকার এমপি, খুব স্বাভাবিকভাবে এই জবাবদিহি করার দায়িত্ব তার, সে মুখ্যমন্ত্রীর থেকেও অনেক বেশি দায়িত্ব তার। দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি সংসদে কতবার সরব হয়েছেন, এটা নিয়েও তো তাকে জবাবদিহি করতেই হবে। একদম একদম। এবং যদি হয়ে থাকেন, যদি তিনি সরব হয়ে থাকেন, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি ছিল, এবং তার জবাবে কেন্দ্রীয় সরকার কি তাকে লিখিতভাবে কিছু দিয়েছে কিনা, এবং তিনি লিখিতভাবে সেটা কিছু দিয়েছেন কিনা। একদম সংসদে যদি কোনো কিছু আলোচনা হয়, তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তার রেকর্ড থাকে, তো সেই রেকর্ড অনুযায়ী তো তাহলে তো প্রকাশ্যে চলে আসবে কতবার এটা নিয়ে আলোচনা। একদম, তিনি কি দাবি করেছেন, কার কাছে দাবি করেছেন, এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে সংসদের বাইরে যে কতটা সক্রিয় হয়েছেন এটা নিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে দেখা করে বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেটা নিয়ে কোনো মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয়ে কোনো কাজ করেছেন কিনা বা কোনো আবেদন জানিয়েছেন কিনা, সেটা তো জানা যায়নি, বা তিনি বলছেন না, সেটা বিরোধীরা বারবার সরব হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যখন নির্বাচন দোরগোড়ায়, তখন বলা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি কেন্দ্র না করে তাহলে আমরা নিজেরাই করব। তার মানে কি দাঁড়ালো? ঘাটাল মাস্টার প্ল্যান যদি তিনি নিজেই করবেন, তাহলে এত বছর ধরে যখন করা হলো না, তাহলে করলেন না কেন এত বছর ধরে? আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি কেন দিতে হচ্ছে? এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে দেবের বিরুদ্ধে
সেখানে আবার বিরোধীরা অনেক ধরনের অভিযোগ তারা তুলছেন। কেউ টাকা নিয়ে কোনো চাকরি প্রার্থী সে তাকে টাকা দিতে বলেছেন ইত্যাদি, অর্থাৎ অভিযোগ উঠছে, যদিও তার সত্যতা আমরা কোথাও যাচাই করিনি। না, আমরা এগুলো করিনি, বলছি যে এগুলো নিয়েও আবার বিভিন্নভাবে অনেকে অভিযোগ হচ্ছে। এই অভিযোগগুলোর কেন উঠছে নির্বাচনের মুখে? এবং আমি এটাও বলতে চাই যে নির্বাচনের আগে যদি এই ধরনের ঘটনা যদি থেকে থাকে, তাহলে এই ধরনের অভিযোগ নির্বাচনের আগেই বা ওঠেনি কেন? আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ করা হবে কেন? এইসব যে বিভিন্ন ধরনের নির্বাচন এলে খুব স্বাভাবিকভাবেই এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, কটাক্ষ, পাল্টা কটাক্ষ, এগুলোর মানেই হচ্ছে নির্বাচন। নির্বাচনে এগুলোই হয়। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, বামেদের দাবি ছিল, বামেরা এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছিল এবং তাদের দাবি হলো যে তারা বারবার চেষ্টা করেছেন, সংসদে সরব হয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাওয়া যায়নি এবং রাজ্য সরকারের ঘাটাল মাস্টার প্ল্যানে যে পরিমাণ টাকা প্রয়োজন হবে রাজ্য সরকারের সেই টাকা নেই। এবং এটা ঘটনা যে আজকে রাজ্যের যেগুলো বড় বড় প্রকল্প, এই প্রকল্পগুলো যেগুলোর সঙ্গে শুধু সড়ক নয়, যেগুলোর সঙ্গে নদীর সঙ্গে যোগাযোগ বা বিভিন্ন ধরনের জাতীয় সমস্যা যেগুলো হয়, বিশেষ করে বন্যা, এটা তো একটা জাতীয় দুর্যোগ। প্রত্যেক বছরে যেখানে একটা শহর যেখানে জলের তলায় চলে যায়, সেখানে যদি মাস্টার প্ল্যান যদি কেন্দ্রীয় সরকার উদ্যোগী হওয়া উচিত ছিল। এবং কেন্দ্রীয় সরকারের সমস্যা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী করতে গেলে সেখানে সংসদে সেই বক্তব্য রাখতে হবে। এবং বামেদের দাবি যে তারা বহুবার সংসদে এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু তাদেরকে টাকা পাওয়া যায়নি বলে তারা সেটা করতে পারেননি, কিন্তু তারা এটা চাইছিলেন করতে। পরবর্তী ক্ষেত্রে গত 12 বছর ধরে ঘাটাল বামেরা যখন এটা নিয়ে আলোচনা মানে সংসদে কথা বলছিলেন, তখন ইউপিএ সরকার ছিল, তখন ইউপিএ সরকার ছিল একদম। এবং পরবর্তী ক্ষেত্রে সেই সরকার চলে যায়। সেই সরকার চলে যাওয়ার পরে তারাও চলে যায়, ফলে সেটা আর সেটা ঠান্ডা ঘরেই থেকে গেছে। এখন পরবর্তী ক্ষেত্রে আজ প্রায় 12 বছর হতে চলল এবং তিনিও এই দ্বিতীয়বার সংসদ হয়ে পূর্ণ হয়ে তৃতীয়বার তিনি সংসদে যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। সেখানে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান হলো না কেন, তার দায় দায়িত্ব তো কিছুটা তার উপরে বর্তাবেই। সাধারণ মানুষ তো জানতে চাইবে। মোট কথা এটা ঘটনা যে নির্বাচনের মুখে ঘাটালের রাজনীতিতে ফের কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু আবার ফিরে এলো। এবং শুধু ফিরে এলো না, এটা কিন্তু একটা মূল ইস্যু হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সাধারণ মানুষ, বিশেষ করে ঘাটালের মানুষ এবং কিছুটা ক্ষেত্রে আরামবাগের মানুষ, তাদের কাছে কিন্তু এই মাস্টার প্ল্যান এটা কিন্তু একটা স্বপ্নের তাদের কাছে ইস্যু। এবং সেটা হলে এলাকার একটা খুব বড় ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, এলাকার পরিবর্তন হবে, সমস্যার সমাধান, বড় ধরনের পরিবর্তন হবে পরিবেশে, এটাতে কোনো সন্দেহ নেই। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ঘাটালের মানুষ, তাদের কাছে মাস্টার প্ল্যান নিয়ে একটা অনেক বড় তাদের কাছে একটা আশা ভরসার জায়গা ছিল। সেইখানে ঘাটালের এই মাস্টার প্ল্যানটা না হওয়া, এটা কতটা নির্বাচনে প্রভাব ফেলবে, এটা কিন্তু এখন দেখার জন্য কিন্তু কিছুদিন অপেক্ষা করতেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। উনি যেভাবে বলছেন আর কি, সেটা হচ্ছে যে এটা নিয়ে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, সার্ভে শুরু হয়ে গেছে। এখন কারা সার্ভে করছে? রাজ্য সরকারের কথা একদম। কিন্তু কারা করছে? আমি একটা বিষয় বলতে পারি যে পণ্ডিত, সেটা হচ্ছে যে যদি সমস্যা মিটেই যায় তাহলে রাজনীতি হবে কি করে? সমস্যা থাকবে তবে রাজনীতি করা সম্ভব। সমস্যা শেষ হয়ে গেলে রাজনীতি সেই প্রাঙ্গণ, রাজনীতি করার মতন যে প্রাঙ্গণ প্রয়োজন সেই প্রাঙ্গণ থাকবে না। কারণ কারোর সমস্যাই যদি না থাকে তাহলে এদের অস্তিত্ব থাকবে কোথায় থেকে? এই রাজনৈতিক নেতৃত্বের অস্তিত্ব থাকবে কোথা থেকে? যাই হোক, আমাদের আলোচনার সময় আজকে এখানেই শেষ হয়ে গেছে। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।